নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশন একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, পড়াশোনা করছো। আজকে আমাদের সিরিজের 4th ডে সম্ভবত, ঠিক আছে। তো এই 4 নম্বর ভিডিওতে আমরা সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার থেকে যে চতুর্থ পোর্শন রয়েছে সেখান থেকে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখে নেব, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীববিদ্যা, জীবনের রীতি প্রক্রিয়া ও জৈবিক বৈচিত্র্যের অধ্যয়ন। বায়োলজি, study of patterns and process of life and its diversity। দেখো এখানে প্রথমে আমরা যেটা দেখব যে এখানে শুরুতেই আমি তোমাদের আগেও বলেছি, আগের ভিডিওতে আমি বলেছি যে তুমি যখন পড়ছো এই মুহূর্তে তুমি কিন্তু খুব এমনভাবে পড়বে, খুব সন্দেহ চোখে পড়বে। কেমন সন্দেহ চোখে পড়বে না, তুমি সব সময় যখন দেখবে তখন তুমি খুঁজতে থাকবে যে কোথা থেকে এমসিকিউ হতে পারে। তো দেখো পড়বার সময়, রিডিং পড়বার সময় বা জিনিসটা বুঝবার সময় মাথায় যেন এই জিনিসটা ঘোরে যে আমি কিন্তু আসলে পড়ছি না, আমি এমসিকিউ খুঁজছি, যে একজন কোশ্চেন সেটার এখান থেকে কি এমসিকিউ বানাতে পারে, তো তুমিও সেটা যেন করতে পারো। জীববিদ্যা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বায়োলজি, ঠিক আছে। বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে, বিশেষ বায়োস যার অর্থ হচ্ছে জীবন এবং লোগোস যার অর্থ হচ্ছে জ্ঞান। এই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন যে লোগোস শব্দের অর্থ কী এবং বায়োস শব্দের অর্থ কী, ঠিক আছে। তো জীবন এবং জ্ঞান এই দুটো মনে রাখবে। এর খুবই একটা সহজ জায়গা কিন্তু মনে হতে পারে, কিন্তু চাইলে প্রশ্ন দিতেই পারেন, ঠিক আছে। সো এখানে জীববিদ্যার বলতে কাকে বলা হয় না, বিজ্ঞানের যে শাখায় জীবনের রীতি প্রক্রিয়া ও তার বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয় তাকেই জীববিদ্যা বা প্রাণীবিজ্ঞান বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে একটা পয়েন্ট আছে যে জীববিদ্যা পাঠের উদ্দেশ্য, এটা একটা দারুণ পয়েন্ট। এখান থেকে প্রশ্ন কি আসতে পারে তার থেকেও বেশি হচ্ছে এটা একটা বোঝার জায়গা যে কেন আমরা জীববিদ্যা পড়ি বেসিক্যালি। না দেখো এখানে বলেছে কৌতূহল নিবৃত্তি, মানে আমাদের আশেপাশের জিনিস সম্পর্কে আমাকে ইনফরমেশনের জন্য, জানার জন্য, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আমাকে জিনিসটা বোঝা, ঠিক আছে। তার সাথে জীব ও জড়ের মধ্যে সম্পর্ক নির্ণয়, যে আমি বুঝতে পারি যেটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটা ভাইরাস, আবার এটা প্ল্যান্টস, এটা অ্যানিমালস, তার সাথে আমরা যেটা জীব নয়, যাদেরকে আমরা জীবের মধ্যে ফেলতে পারছি না, একটা কাঠ, একটা আর অন্য কিছু, ঠিক আছে। তাহলে জীব আর জড়ের মধ্যে, যেমন একটা আয়রন বলো, ঠিক আছে, বা অন্য কোনো মলিকিউলস বলো, তারা জড়ের মধ্যে পড়ছে। এই যে ডিফারেন্সটা আমি করতে পারছি সেইটাই, ঠিক আছে। ব্যক্তিগত মূল্যবোধের বিকাশ, যেটা আমরা এখানে নেশাবিহীন জীবনযাপন ইত্যাদি, এটাও কিন্তু জীববিদ্যা থেকে আমরা শিখছি, ঠিক আছে। জীববিদ্যার বিভিন্ন শাখা, এইখানে আমি বলবো তোমাদের যে এই জায়গাটাতে আছে প্রশ্নের ব্যাপার। তো একটু আগে যদি কেউ এরকম প্রশ্ন মাথায় এসছে যে এই জায়গাটা কেন পড়তে যাবো, আমি স্কিপ করে বেরিয়ে যাব, তো আমি বলবো যে কোনো জায়গায় স্কিপ করে বেরোতে যাবে না। ডোন্ট বি স্মার্ট, ডোন্ট বি ওভার স্মার্ট, ঠিক আছে। তো দেখো এই যে উদ্ভিদ বিজ্ঞান কাকে বলে না, উদ্ভিদ বিজ্ঞান বায়োলজিটাকে আমরা বিভিন্ন জায়গায় ভাগ করছি। বায়োলজি একটা অনেক বড় এরিয়া, তার জন্য একে বিভিন্ন শাখায় ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো তোমার প্রশ্নে আসতে পারে উদ্ভিদবিদ্যা কাকে বলে এবং 4টা অপশান দিয়ে দিল, তখন তুমি আনসার করবে উদ্ভিদের জীবন ও গঠন সম্পর্কে যে বিদ্যায় অধ্যয়ন করা হয় তাকে উদ্ভিদবিদ্যা বা বটনি বলা হয়, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম জুলজি বা প্রাণীবিদ্যা, না প্রাণীর জীবন সম্পর্কে যেখানে আলোচনা করা হচ্ছে, প্রাণীর গঠন সম্পর্কে আলোচনা করছে, ওটাকে বলা হচ্ছে জুলজি। সো মাইন্ড ইট, এই দুটো টার্ম বটনি আর জুলজি, এই দুটো কিন্তু মনে রাখবে। শারীরবিদ্যা, ঠিক আছে, শারীরবিদ্যা মানে হচ্ছে ফিজিওলজি, জীবের বিভিন্ন কাজে প্রকৃতি ও পদ্ধতি সম্পর্কে, জীবের বিভিন্ন কাজ। এবং ফিজিওলজি হচ্ছে এই যে আমার ধরো শ্বাস প্রশ্বাস, ঠিক আছে, খাওয়া দাওয়া, বিপাক ইত্যাদি ফিজিওলজির আন্ডারে পড়ে, অর্গান এই ইত্যাদি, ঠিক আছে, যার দ্বারা শারীরবৃত্তীয় কাজগুলো হয়ে থাকে। শারীরস্থানিক মানে অ্যানাটমি, মানে শরীর এবং শরীরের গঠন সম্পর্কে, মানে হাতটা কাটার পর যেখানে হাড় মাংস কে কোন জায়গায় আছে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলছি অ্যানাটমি। কলাবিদ্যা মানে হিস্টোলজি, জীবের কলার গঠন অধ্যায়। বংশবিদ্যা মানে জেনেটিক্স, ঠিক আছে, বংশগতি সম্পর্কে আলোচনা। বস্তুবিদ্যা মানে ইকোলজি, ঠিক আছে, ইকোলজি কাকে বলে, এটা একটা প্রশ্ন আসতেই পারে। পরিবেশের জীব ও জড়ের আন্তঃসম্পর্কের অধ্যয়ন, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে ইকোলজিটা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচরণবিদ্যা,
বায়োলজি, প্রাণীর স্বভাব ও আচরণ সম্পর্কে আলোচনা। অভিব্যক্তি সংক্রান্ত জীববিদ্যা, অভিব্যক্তি সংক্রান্ত যেটা সেটা ইভলিউশনারি। অভিব্যক্তি সংক্রান্ত যে জীববিদ্যা সেটা হচ্ছে ইভলিউশনারি বায়োলজি, ঠিক আছে। উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে যে অধ্যয়নটা হয়। আরেকটা প্রশ্ন বলছি যেটা প্রশ্নে আসতে পারে, সেটা হচ্ছে দেখো অনাক্রম বিদ্যা, ইমিউনোলজি, জীবের রোগ প্রতিরোধ সম্পর্কে যে আলোচনা, এইটা প্রশ্নে আসতে পারে, ঠিক আছে। আমি স্টার মার্ক করে দিচ্ছি যে অনাক্রমতা বা অনাক্রম বিদ্যা কাকে বলছে। অণুজীব বিদ্যা, তোমরা এইটা একটা প্রশ্ন এমসিকিউতে পেয়ে যেতে পারো, অণু সম্পর্কে আলোচনা, ঠিক আছে। জৈব রসায়ন, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। অণুর গঠন সংশ্লেষ, যেমন প্রোটিন সম্পর্কে পড়া, কার্বোহাইড্রেট সম্পর্কে পড়া, ফ্যাট সম্পর্কে, ভিটামিন সম্পর্কে পড়াটা হচ্ছে অণুজীব বায়োকেমিস্ট্রির মধ্যে। আণবিক জীববিদ্যা, মলিকিউলার বায়োলজি, যখন একদমই ভেতরে খুবই মলিকিউল লেভেলে যখন আলোচনা করা হয়, যখন আমরা বায়োলজির মধ্যেও জানতে পারবো যে হ্যাঁ সোডিয়াম আর পটাশিয়ামের চ্যানেলের জন্য এই কাজটা হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে আণবিক জীববিদ্যা, ঠিক আছে, মলিকিউলার বায়োলজি। এটা হায়ার স্ট্যান্ডার্ড, যখন তুমি মাস্টার লেভেলে কোনো স্টুডেন্ট পড়ে কোনো সাবজেক্ট বায়োলজি, তখন সে সেটা সম্পর্কে জানতে পারে। এইবারে চলে আসে আরও কিছু প্রশ্ন, এটা মাইন্ড, এখান থেকে প্রশ্ন আসে যে ফলিত জীববিজ্ঞান, ঠিক আছে, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে না, এখান থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন তুমি এখান থেকে আশা করবে, ঠিক আছে। যেমন ফলিত জীববিদ্যার শাখা, ঠিক আছে, কি কি হতে পারে। দেখো এখানে একটা প্রশ্ন কৃষিবিদ্যা, ঠিক আছে, এখানে একটা প্রশ্ন, এখানে বলছে কৃষিবিদ্যা কি বলা হয় ইংরেজিতে, এগ্রিকালচার। এইগুলো পুরো এমসিকিউর প্রশ্ন, এগ্রিকালচার দিয়ে 4টা অপশান দিয়ে দিল, তোমাকে জানতে হবে এটা কি বলা হয়। কৃষিবিদ্যা, ঠিক আছে, এটা কৃষিকাজ করা হয়। মৎস্যবিদ্যা, ঠিক আছে, এটা ক্লাস 9-10 যে এসএসসি পরীক্ষা হলো সেখানে এই প্রশ্নটা এসেছিল, তার জন্যই বলছি, আমি শুধুই বলছি না, ঠিক আছে। বারবার বলছি যে আমার অভিজ্ঞতা থেকে আমার যেটুকু মনে হচ্ছে সেটুকু মন দিয়ে পড়ো, অবশ্যই সাকসেস পাবে, ঠিক আছে। তাহলে পিসিকালচার, মাছ ও জলজ জীবদের নিয়ে, শুধু মাছ নয়, যদি জলজ জীবও প্রশ্ন দিয়ে দেয় তখনও তুমি এটাই করবে। জলজ জীবদের চাষ সম্পর্কিত বিজ্ঞানকে বলে। রেশম চাষ হচ্ছে সেরিকালচার, রেশম সংক্রান্ত, খুব ইম্পর্টেন্ট জায়গা। পশুপালন, অ্যানিম্যাল হাজব্যান্ডারি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, হাজব্যান্ডারি, অ্যানিম্যাল হাজব্যান্ডারি, ঠিক আছে। মৌমাছি কালচার, এপিকালচার, মৌমাছি পালন হচ্ছে এপিকালচার। ফলে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আমি বারবার স্টার মার্ক করে দিচ্ছি। এই ফলিত জীববিদ্যার যে কালচারগুলো বললাম সেগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অবশ্যই আসে। বিজ্ঞানের অন্য শাখা আর কি কি রয়েছে দেখো, অঙ্ক জীববিদ্যা রয়েছে, আচ্ছা, জীব পদার্থবিদ্যা রয়েছে, বায়োফিজিক্স যেখানে বায়োলজি এবং পদার্থবিদ্যা দুটো নিয়ে আলোচনা করা হয়, জীব রসায়ন, বায়োকেমিস্ট্রি যেখানে রসায়ন জীববিদ্যার দুটো ধারণা মিলিয়ে আলোচনা করা হয়, অঙ্ক জীববিদ্যা, বায়োম্যাথামেটিক্স, অঙ্কর সাথে বায়োলজি মিলিয়ে যখন পড়াশোনা করা হয় এবং বিভিন্ন ধারণাকে পরিপুষ্ট করা হয়। জীব ভূগোল, বায়োজিওগ্রাফি, ভূগোল ও জীববিদ্যার তথ্যের সম্মেলন হয়েছে যেখানে জীব রাশিবিদ্যা, বায়োস্ট্যাটিস্টিক, ঠিক আছে, এটা হচ্ছে রাশিবিজ্ঞানের সাথে জীববিদ্যা। বায়ো ইঞ্জিনিয়ারিং হচ্ছে জীববিদ্যা ইঞ্জিনিয়ারিং ধারণাকে প্রয়োগ করা হয়। বায়ো ইঞ্জিনিয়ারিং কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানোও হয়। বায়োনিক্স জীববিদ্যা, এটা খুব ইম্পর্টেন্ট, বায়োনিক্স, দেখো এই ধরনের আনকমন প্রশ্ন আসতে পারে। জীববিদ্যা কম্পিউটারের ইলেকট্রনিকের দ্বারা প্রয়োগ করা শাখা, ফলে এটা খুব ভালো করে খাতায় লিখে নাও যে বায়োনিক্স কি। বায়োনিক্স হচ্ছে জীববিদ্যার কম্পিউটার ইলেকট্রনিক্সের ধারণার প্রয়োগ সৃষ্টির শাখা। দেখো বারবার বলছি যে যেটুকু পোর্শন পড়ছি সেইটুকু থেকে আমার কি প্রশ্ন আসতে পারে। আমরা তো এখন পুরো সিলেবাস, এবারে যখন তুমি কোনো একটা নির্দিষ্ট জায়গা পড়ছো, পুরো সিলেবাসটার মধ্যে তো একটা নির্দিষ্ট জায়গা শেষ করে তবে তো সিলেবাস শেষ করবে। সেই নির্দিষ্ট জায়গা থেকে কী প্রশ্ন আসতে পারে সেইটাই হচ্ছে আমার টার্গেট, প্রত্যেকটা স্টুডেন্টের টার্গেট হওয়া উচিত। বায়ো ইনফরমেটিক্স, এখানে কি পড়বো আমরা, কম্পিউটার, রাশিবিদ্যা, তথ্য প্রযুক্তিবিদ্যা ইত্যাদি সম্পর্কে পড়বো, ঠিক আছে। আর কি পড়বো, জৈব ভূ রসায়ন, এখানে জীববিদ্যা, রাসায়নিক বিদ্যা, ভূতত্ত্ববিদ্যা নিয়ে পড়বো। জৈব প্রযুক্তি, এটা পড়বো জীববিদ্যা, প্রযুক্তিবিদ্যা, প্রয়োগ সৃষ্টির শাখা। আচ্ছা, এইগুলোর পর আমাদের যেটা বাকি রইল সেটা হচ্ছে যে দেখো এইটুকু জায়গা, এটা হচ্ছে আধুনিক জীববিদ্যার প্রয়োগ। আধুনিক জীববিদ্যা কী হচ্ছে, কৃষিকাজে কীভাবে প্রয়োগ করা হচ্ছে না, ভেরি ইম্পর্টেন্ট। দেখো আধুনিক জীববিদ্যার প্রয়োগে উচ্চ ফলনশীল, উচ্চ মানযুক্ত রোগ প্রতিরোধী কৃষি বীজ এবং চারা সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, কেন কি আমাদের যে প্রিমিটিভগুলো ছিল সেইগুলোতে নানানভাবে তার যে ফলন সেটা অতটা চাষিদের উপযুক্ত ছিল না। ছোট চালের দানা ছোট ছিল, বা তাদের কম গ্রোথ হচ্ছিল, বা তাদের প্রোটিনের পরিমাণ কম, বা আয়রনের পরিমাণ কম। এইসব থেকে পরে নানা রকমভাবে
বিভিন্ন কি বলবো, বিভিন্ন আর্টিফিশিয়াল প্রক্রিয়ার দ্বারাই বলো আর আমাদের নর্মাল জেনেটিক পদ্ধতির মধ্যেই দিয়ে এবার উচ্চ ফলনশীল কিছু কিছু বীজ সৃষ্টি করা হয়েছে। সেই উচ্চ ফলনশীল বীজগুলো কিন্তু প্রশ্ন, ঠিক আছে, এগুলো প্রশ্ন দিতেই পারে যে একটা অধিক ফলনশীল একটা একটা ধান বীজের নাম বলো, তখন তোমাকে বলতে হবে IR80, জয়া, রত্না প্রভৃতি ধান বীজ। আচ্ছা, সোনারা 64, সোনালিকা প্রভৃতি গম বীজ। ফলে এগুলো প্রশ্ন। সোনারা এগুলো কিন্তু গম বীজ, সোনারা 64, সোনালিকা এগুলো কিন্তু গম বীজ। আচ্ছা, জীববিদ্যার প্রয়োগে তৈরি সম্ভব হয়েছে, ঠিক আছে। এছাড়াও তোমরা পড়েছো নিশ্চয় বিটি কটন, হ্যাঁ, ব্যাসিলাস থ্রুইনজেনেসিস। এই বিটি কটনের ফুল ফর্ম আছে ব্যাসিলাস থ্রুইনজেনেসিস দিয়ে তুলো উৎপাদন, একটা বিশেষ তুলো উৎপাদন করা হয়েছিল যার পাতাটা যদি কোনো পতঙ্গ খেত তো সেই পতঙ্গ মৃত্যু পর্যন্ত হওয়ার চান্স ছিল। গোল্ডেন রাইস, গোল্ডেন রাইস হচ্ছে রাইসের এমন একটা কনসেপ্ট যেখানে রাইসের মধ্যে, আমরা জানি রাইসে শুধু কার্বোহাইড্রেট স্টার্চ থাকে, এখানে কিন্তু তার সাথে ভিটামিন রাখার একটা প্ল্যানিং হয়েছিল যে ভিটামিনের কম্বো একটা তৈরি হবে। যাই হোক, সেটা এখন আর মার্কেটে নেই, নানান রকমভাবে প্রতিবাদ করে এটাকে বন্ধ করা হয়েছে। তার সেটা ডিটেলসে আমরা অন্য চ্যাপ্টারে পড়বো। যাই হোক, কিন্তু মনে রাখবে গোল্ডেন রাইস যেটা বিজ্ঞানের দ্বারা সৃষ্টি হয়েছিল প্রযুক্তিবিদ্যার মাধ্যমে, প্রযুক্তিবিদ্যা মানে বায়োটেকনোলজি পদ্ধতিতে এবং বায়োমেট্রি, এছাড়া আমাদের নানান রকম বৈজ্ঞানিক যে আধুনিক যে তোমার কি বলবো মানে বংশগতি জায়গাটাতে তোমরা যদি দেখো, সেখানে নানান রকমভাবে নতুন স্পেসিসের সাথে আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন করিয়ে যে নতুন নতুন একটা অফস্প্রিং আনার যে চেষ্টা রয়েছে, সেইটাই বায়োপ্রযুক্তিবিদ্যা আমরা প্রযুক্তিবিদ্যার সাহায্যে আমরা দেখেছি, ঠিক আছে। তার মধ্যে এইগুলো রয়েছে, পোলট্রি রয়েছে, মাছ চাষ রয়েছে, ডেয়ারি প্রভৃতি রয়েছে, ঠিক আছে। তা আধুনিক জীববিদ্যা প্রয়োগে ল্যাবরেটরিতে কোষ, কলা, অঙ্গ পালনের মাধ্যমে দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়। একে মাইক্রোপ্রোপাগেশন এবং বিস্তারণ বলা হয়, ঠিক আছে। মাইক্রোপ্রোপাগেশন হচ্ছে আরেকটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা কি দেখেছি, মাইক্রোপ্রোপাগেশনে একটা ছোট্ট অংশ নিয়ে সেখান থেকে একটা বড় গাছ পর্যন্ত তৈরি করা যায়, সেটাকে আমরা মাইক্রোপ্রোপাগেশন বলি, টিস্যু কালচার বা মাইক্রোপ্রোপাগেশন, ঠিক আছে। এবারে দেখো ওষুধের ক্ষেত্রে, না ওষুধের ক্ষেত্রে আমরা কি দেখবো, সাধারণ রোগের ওষুধ তৈরিতে অ্যান্টিবায়োটিক্স উৎপাদনে বর্তমানে কিন্তু বিজ্ঞানের প্রয়োগ রয়েছে। ক্যান্সার, এডস প্রভৃতি মারণ রোগ নিয়ন্ত্রণ করার কথাও কিন্তু ভাবা যাচ্ছে। মহাকাশের জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। দেখো এখানে ক্লোরেল্লা নামক একটা এককোষী শৈবালের কথা বলা হয়েছে। ক্লোরেল্লা খুব ইম্পর্ট্যান্ট একটা শৈবাল, যে কিন্তু কি করতে পারে, তাকে তুমি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ সে দেখা গেছে যে মহাকাশে কিন্তু সে সার্ভাইভ করতে পারছে, এবং সে যেহেতু সার্ভাইভ করতে পারছে তার কাছ থেকে মহাকাশে, যেহেতু আমরা যে যানটাতে যাই, সায়েন্টিস্টরা যখন যে যানটাতে যায় সেখানে কিন্তু কোনো অক্সিজেন নিয়ে যাওয়া হয়, কিন্তু এত সাফিসিয়েন্ট অক্সিজেন নিয়ে যাওয়া কিন্তু সম্ভব না। এবং তার সাথে যখন অ্যাজ এ হিউম্যান বিংস সে কার্বন ডাইঅক্সাইড যখন ত্যাগ করছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করার কিছু থাকে না। তো ক্লোরেল্লাকে নিয়ে যাওয়া হয় এই জন্যে যে সে কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করবে, এবং পক্ষান্তরে ক্লোরেল্লা কিন্তু সে যেহেতু সেখানে সালোক সংশ্লেষ করছে মহাকাশের মধ্যে, সে কিন্তু অক্সিজেন ফেরত দেয়। তো ক্লোরেল্লার মধ্যে একটা এক্সট্রাঅর্ডিনারি ক্যাপাসিটি রয়েছে, ক্লোরেল্লা ভীষণ ইম্পর্ট্যান্ট তার জন্য, ঠিক আছে। মহাকাশের জৈবিক পরিবেশ রক্ষা করতে কিন্তু ক্লোরেল্লা সাহায্য করে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে আধুনিক জীববিদ্যার বেশ কিছু প্রয়োগ রয়েছে, ঠিক আছে, যেমন জল, বায়ু, মৃত্তিকা, শব্দ, তেজস্ক্রিয় দূষণের হাত থেকে রক্ষা করার জন্য, ঠিক আছে। তাছাড়া বিশ্ব উন্নয়ন, অ্যাসিড বৃষ্টি, ওজোন ঘর ইত্যাদির হাত থেকে রক্ষা করার জন্য ইত্যাদি রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এইটুকুই পড়ছি। এইটুকু থেকে আমি বেশ খুব ছোট ছোট অল্প অল্প আমি জায়গা বললাম যে যেখান থেকে প্রশ্ন আসতে পারে, ফলে এই জায়গাগুলো তোমরা লিখে নিয়ে একটু মুখস্থর মতো করে নিও, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন হলে এরকম যেন না হয় যে তুমি ভুল করেছো, যেমন মৎস্য কালচার বলে পিসি কালচারই করবে, সেরিকালচার বা এপিকালচার করে এসো না, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্তই। এইটা নিয়ে একটু পড়াশুনো করো, অল্প রয়েছে, নেক্সটে আরেকটা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। সিরিজ চলতেই থাকবে, চিন্তা করার কিছু নাই। দরকার হলে যদি আমার মনে হয় তো একদিনে 2টো দরকারের ভিডিও দেবো, তাও তোমাদের সিলেবাসটা মোটামুটি একটা টানার চেষ্টা করছি। যারা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে। ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুবান্ধবের মধ্যে, এবং নিজের পড়াশোনা করতে থাকো। আমার বিশ্বাস এইসবের পর তোমাদের প্রিপারেশন আরও বেশি বুস্ট আপ হতে চলেছে।